কোর্টে গিয়ে কাব্যিয়াকে উচিত শিক্ষা দিল স্বস্তিক আর গীতা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে মোহিনী বলে, এবার বর আর বউয়ের গান গাওয়ার পালা। তখনই স্বস্তিক উঠে টিপকে নিয়ে গান গাইতে থাকে আর নাচ করতে থাকে। ওইদিকে গীতা, স্বস্তিকের কথা ভেবে কাঁদতে থাকে গীতা। এদিকে স্বস্তিক টিপকে নিয়ে নিজেদের নিজেদের বাসর ঘর পালন করতে থাকে। ওইদিকে দেখা যাবে গীতা স্বস্তিকের কথা ভাবে, আর কথা ভেবেই স্বস্তিক যে টিপকে বিয়ে করেছে সেই কথা ভেবে মাথায় যন্ত্রণা করতে থাকে গীতার। তারপরের দিন সকালবেলায় গীতা কোট পরে কোর্টে যাওয়ার জন্য রেডি হয়ে নেয়। তখনই অগ্নিজিৎ মুখার্জি সেখানে আসে। তখন গীতা বলে, আপনি কোথায় যাচ্ছেন? তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, আমার ছেলের অধিকার চাইতে আমি কোর্টে যাচ্ছি। কোর্টই একমাত্র মাধ্যম যেখান থেকে আমি আমার ছেলেকে ফিরে পাবো। তখন গীতা বলে, আমিও যাচ্ছি আমার স্বামীর অধিকার ফিরে পেতে। তারপরেই অগ্নিজিৎ মুখার্জি প্রিয়ঙ্কদা চ্যাটার্জিকে ফোন করে। তখন প্রিয়ঙ্কদা ফোনটা রিসিভ করলে এদিকে অগ্নিজিৎ বলে, আমি অগ্নিজিৎ মুখার্জি বলছি, এবার আমরা কোর্টে যাচ্ছি, আপনাদের সঙ্গে কোর্টে দেখা হবে। তখন প্রিয়ঙ্কদা বলে, কি বলছেন আপনি? কোর্টে মানে? কেন? তখন এই কথাতেই অগ্নিজিৎ মুখার্জি বলে, আমার ছেলে আমার ছেলেকে ফিরে পাওয়ার জন্য। আর গীতা এলএলবি যাচ্ছে ওর স্বামীর অধিকার ফিরে পাওয়ার জন্য। আমি জানি ওই স্বস্তিককে ফিরে পেতেই আমরা কোর্টে যাব। কোর্টে কোর্টে আমরা সুবিচার পাবো। তাই আপনি আমার বৌমাকে কিছুদিনের জন্য আশ্রয় দিয়েছিলেন, ওর জীবন বাঁচিয়েছেন, তার জন্য আপনাকে আমি আগে আগে খবরটা জানিয়ে দিলাম। তখন এই বলে অগ্নিজিৎ মুখার্জি ফোন রেখেই গীতা আর অগ্নিজিৎ মুখার্জি কোর্টের জন্য রওনা হয়ে যায়। এদিকে টিপ টিপ প্রিয়ঙ্কদাকে বলে, কি হয়েছে, কে ফোন করেছিল? তখন প্রিয়ঙ্কদা বলে, আমাদের কোর্টে যেতে হবে। তখন টিপ বলে, মানে কেন? তখন প্রিয়ঙ্কদা বলে, কোর্টে তো যেতেই হবে। ওই অগ্নিজিৎ মুখার্জি আর গীতা ওরা কোর্টে যাচ্ছে। কোর্টে গিয়ে কেস করছে ওদের ছেলেকে ফিরে পাওয়ার জন্য, আর গীতা তার স্বামীকে ফিরে পাওয়ার জন্য। তখনই এই কথাতে টিপ বলে, আমার সবেমাত্র বিয়ে হলো, আর এখনই আমাকে কোর্টে ছুটতে হবে আমার স্বামীকে নিয়ে? এই সব কিছুর জন্য তুমি দায়ী। তোমাকেই আমি দায়ী করব, কারণ ওই মেয়েটাকে যদি তুমি এই বাড়িতে এনে ঠাঁই না দিতে না, তাহলে এরকম কিছুই ঘটতো না। কিচ্ছু না। তুমি না দুধ কলা দিয়ে কালসাপ বসেছিলে মা, দুধ কলা দিয়ে কালসাপ। তখনই প্রিয়ঙ্গদা এই কথা শুনে অবাক হয়। তখনই টিপ বলে, আমি আমার স্বামীর অধিকার কিছুতেই ছাড়বো না। ওইদিকে দেখা যাবে গীতা আর অগ্নিজিৎ মুখার্জি কোর্টে। তখনই সেখানে টিপ গিয়ে গীতাকে বলে, তার মানে এটাই তোমার আসল রূপ, তাই তো? তুমি একজন উকিল। তখন এই কথা শুনে গীতা তাকিয়ে থাকে টিপের দিকে। তখন টিপ বলে, কিন্তু কদিন আগে যে নাটকটা আমাদের বাড়িতে করেছো না, সেই নাটকটার মানে কিন্তু আমি আজও পর্যন্ত জানি না। কিন্তু তোমাকে একটা কথা জানিয়ে দেই, কালকে আমাদের ভাত কাপড়, তারপরে আমাদের ফুলসজ্জা। তখন এই কথা শুনে গীতা বলে, প্রশ্নই আসে না, কারণ একজন পুরুষ দুটো বিয়ে তো করতে পারে না, সেটা তো আইনে নেই। কারণ একজন পুরুষের যদি আগে বিয়ে হয়ে যায়, সে পুরুষকে অন্য কোনো নারী বিবাহ করতে পারে না। আর একজন পুরুষের দুইজন স্ত্রী হয় না, সেটা আইনি পক্ষে বেআইনি। তাই তার জন্য তো আপনাদের শাস্তি পেতেই হবে। তখনই টিপের বাবা বলে ওঠে, শাস্তি? কিসের শাস্তি? আমাদের আমার মেয়েকে ভালোবেসে সঞ্জয় আমাদের সবার সামনে বিয়ে করেছে আমার মেয়েকে, সেখানে শাস্তি কোথা থেকে আসে? আর তাছাড়া ও তো নিজেই স্বীকার করছে না যে ও স্বস্তিক, ও তো সঞ্জয়। তখনই অগ্নিজিৎ বলে, কোর্টে সেটা প্রমাণ হয়ে যাবে, আপনাদের চিন্তা করতে হবে না। তখন প্রিয়ঙ্গদা বলে, আচ্ছা তোমার মন কি বলে বলো তো? তুমি এতটাই অকৃতজ্ঞ যে তোমাকে আমি আশ্রয় দিলাম, নতুন জীবন দিলাম, সেটাও তুমি ভুলে গেলে? এখন আমার মেয়ের সংসার ভাঙার জন্য তুমি উঠে পড়ে লেগেছো? হ্যাঁ, তোমার বিবেকে বাঁচছে না? একটু বিবেকে বাঁচছে না? তুমি কি বিবেকহীন নাকি? তখনই গীতা বলে, ব্যাস আন্টি, অনেক হয়েছে। দেখুন, আপনি আমাকে নতুন জীবন দিয়েছেন, তার জন্য আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। আপনি আমাকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে আমার জীবন বাঁচিয়েছেন, আমাকে আপনার বাড়িতে আশ্রয় দিয়েছেন। কিন্তু সেই জন্য আমি আমার স্বামীর অধিকার ছেড়ে দিতে পারবো না, আমার স্বামীকে অন্য কারো কাছে দিয়ে দিতে পারবো না। তখন তো প্রিয়ঙ্গদা তাকিয়ে থাকে। তখনই টিপ বলে, কে তোমার স্বামী? ও তোমার স্বামী নয়, ও আমার স্বামী। ও স্বস্তিক নয়, ও সঞ্জয়। তখনই গীতা বলে, সেটা আমরা প্রমাণ করে দেব। তখনই সেখানে স্বস্তিক চলে আসে আর এসে বলে, আপনারা কি প্রমাণ করবেন? হ্যাঁ, আমি তো বলছি যে আমি স্বস্তিক নই, আমি সঞ্জয়। তখনই এই কথা শুনে অবাক হয় সবাই। তখনই স্বস্তিক বলে, আমি টিপকে ভালোবাসি, আমি টিপকে বিয়ে করেছি, বুঝতে পেরেছেন?
তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে, তোমার এত বড় সাহস, তুমি আমার সামনে দাঁড়িয়ে বলছো এসব কথা, একদম চাপকে পিঠে চামড়া তুলে দেবো। তখনই স্বস্তিক বলে, আপনার এত বড় সাহস, আপনি কোর্টের মধ্যে আমাকে বলছেন যে আমার গায়ে হাত তুলবেন, আপনাকে এত বড় সাহস কে দিয়েছে? তখনই অভিজিৎ মুখার্জি বলে, তুমি আমাকে ভালো করে চিনো, আমি কি করতে পারি? তখনই স্বস্তিক বলে, না, আমিও আপনাকে চিনি না, আর এই মহিলাকেও আমি চিনি না। আমি একমাত্র শুধুমাত্র আমি চিনি টিপকে, যে আমার স্ত্রী, যাকে আমি ভালোবেসে বিয়ে করেছি। বুঝতে পেরেছেন? টিপ আমার স্ত্রী, তাই আমি আর কিচ্ছু চিনি না। আমি কোনো স্বস্তিক নই। আপনাদেরকে আমি কতবার বলবো, আমি স্বস্তিক নই। আমি হলাম সঞ্জয় লাহিড়ী, সঞ্জয় লাহিড়ী। আপনি কেন বুঝতে পারছেন না? আমি কোনো স্বস্তিককে চিনি না, জানি না। তখন এই কথাতে গীতা বলে, স্বস্তিক বাবু, আপনি এই কথাটা বলতে পারলেন, ঠিক আছে, যা প্রমাণ করার আমরা কোর্টে প্রমাণ করে দেব। তখন এই বলেই গীতা সেখান থেকে চলে যেতে লাগে। তখনই টিপ বলে, তুমি কিছুতেই কিছু পারবে না, কিছুতেই কিছু প্রমাণ করতে পারবে না। তখন গীতা বলে, প্রমাণ তো আমি করে দেবই যে উনি আমার স্বামী, কারণ আমার স্বামীর অধিকার আমি ছাড়বো না। তখন টিপ বলে, আমিও আমার স্বামীর অধিকার ছাড়বো না। তখন গীতা বলে, শোনো, আমার কিন্তু কোর্টে গুঞ্জন আছে যে কোর্টের ভিতরে আমার মুখ চলে, কোর্টের বাইরে আমার হাত চলে, তাই কান পেতে কোর্টের ভিতরেই সবটা শুনে নিও, ঠিক আছে? তখন এই কথাতেই টিপ ভয় পায় আর বলে, আমি আমার স্বামীকে কিছুতেই ছাড়বো না। তখন গীতা বলে, আমিও আমার স্বামীকে ছাড়বো না। এই বলে সেখান থেকে গীতা অগ্নিজিৎ মুখার্জিকে বলে, আসুন বাবা। এই বলে ওরা ভিতরে চলে যায়। এদিকে টিপ মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। তখন প্রিয়ঙ্কদা বলে, মন খারাপ করো না, আমি আছি তো তোমার পাশে, আমি তোমার পাশে আছি। তখন টিপ শুনে প্রিয়ঙ্কদাকে বলে, সত্যি তুমি আছো? সত্যি তুমি আছো আমার পাশে? তখন প্রিয়ঙ্কদা বলে, হ্যাঁ, আমার মেয়ের সংসার আমি কিছুতেই ভাঙতে দেব না, কিন্তু তার আগে তো আমাকে কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। আমাকে সঞ্জয়ের সঙ্গে কথা বলতে হবে। কি ওর পরিচয়, ওর বাবার নাম কি, ওর বাড়ি কোথায়, ওর আইডেন্টি কি, সবকিছু তো আমাকে জানতে হবে। সবকিছু তো আমার কাছে বলতে হবে। তোমাদের কতদিনের পরিচয়? তখনই স্বস্তিক বলে, আমি কোনো কারো কাছে কোনো কৈফিয়ত দিতে পারবো না। এই বলে সেখান থেকে চলে যায়। তখন টিপ বলে, সঞ্জয়। এই বলে টিপও সেখান থেকে চলে যায়। তখনই প্রিয়ঙ্কদা বলে, এটা একটা ধাঁধার মতো হচ্ছে, কিছু তো বুঝতে পারছি না। ওরা বলছে ও স্বস্তিক, আর টিপ বলছে ও সঞ্জয়, ছেলেও বলছে সঞ্জয়, কিন্তু কিছুতেই তো এটার হিসাব মিলাতে পারছি না কোনটা সত্যি। কারণ স্বস্তিকের দুটো গুলি লেগেছিল, গঙ্গার জলে নাকি ভাসিয়ে দিয়েছিল, কিন্তু এখানে সঞ্জয় তো একদম ফিট। কি করে, কি করে সম্ভব হতে পারে? ওইদিকে কাব্যা, কাব্যা স্বস্তিককে দেখে চমকে যায় আর বলে, স্বস্তিক, তুমি বেঁচে আছো? তখনই স্বস্তিক বলে, আমি সঞ্জয়। আপনি কাকে স্বস্তিক বলছেন? আপনি ভুল করছেন। তখন কাব্যা বলে, এই, আমার সঙ্গে একদম নাটক করবে না। দুটো গুলি খেয়েছো তুমি, দুটো গুলি, আর তোমাকে গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া হয়েছে। দুটো গুলি হজম করে নিলে তুমি? কি করে, কি করে বেঁচে আছো তুমি? সেটাই তো বুঝতে পারছি না। তাহলে তো কথাটা সত্যিই শুনেছিলাম, তাই তো? তখনই এই কথা শুনে স্বস্তিক প্রচন্ড রেগে যায় আর বলে, শুনুন, একদম আমার মাঝখানে আসার চেষ্টা করবেন না, আমাদের সঙ্গে একদম বাড়াবাড়ি করবেন না। বললাম তো আমি সঞ্জয়, আমি স্বস্তিক নই। তখন কাবিয়া বলে, আমার সঙ্গে নাটক করছো না, নাটক করছো? তখনই সঞ্জয় বলে, আমি নাটক করছি না, শুনুন, আমার আর টিপের মাঝখানে একদম আসবেন না, তাহলে কিন্তু ভালো হবে না। তখন কাবিয়া বলে, কি করবে তুমি, কি করবে? তখনই সেখানে চলে আসে টিপ আর বলে, কে আপনি? আপনি আমাদের কেন ডিস্টার্ব করছেন? আমি আমি ওর স্ত্রী, বুঝতে পেরেছেন? আমার সঙ্গে ওর বিয়ে হয়েছে কালকে। তখন তো কাব্যা অবাক হয়, আর তখনই কাব্যা বলে, আমি কাব্যা ব্যানার্জি, আমি কিরণকান্তি ব্যানার্জির মেয়ে, আর ওর সঙ্গে আমার বিয়ে হওয়ার কথা ছিল। তখনই পালাক্রমে গীতা এলএলবির সঙ্গে বিয়ে হয়ে যায়। তখন টিপ বলে, কার সঙ্গে বিয়ে হয়েছে না হয়েছে, আপনার কার সঙ্গে কি হচ্ছিল সেটা আমার জানার কোনো দরকার নেই, কিন্তু আপনাকে আমি বারণ করে দিলাম, আপনি আমাদেরকে একদম ডিস্টার্ব করবেন না। আমাদের জীবনে যদি একবারও দখল নেওয়ার চেষ্টা করেন না, আমাদের জীবনে যদি ঢোকার চেষ্টা করেন না, তাহলে কিন্তু আমি আপনাকে ছাড়বো না। আমাদেরকে একদম একদম হেনস্থা করার চেষ্টা করবেন না, বুঝতে পেরেছেন? তখনই স্বস্তিক বলে, হ্যাঁ, আমি সঞ্জয়, আমি কোনো স্বস্তিক নই, আমাদের মাঝখানে আসবেন না আপনি। তখনই টিপ বলে, আপনার ভালো হবে না। এই বলেই টিপ আর স্বস্তিক সেখান থেকে চলে যায়। তখনই কাব্যা বলে, এটা কি করে সম্ভব, কি করে হতে পারে, এটা হতে পারে না। তখনই গীতা বলে, কেন, তোমার লোকেরা তোমাকে বলেনি যে উনি মারা গেছে না বেঁচে আছে? তখন কাব্যা বলে, গীতা, খুব বাড়াবাড়ি হচ্ছে। তখন গীতা বলে, একদম হাত নামিয়ে, আঙুল নামিয়ে কথা বলো, না হলে গীতার কোর্টের ভিতরে মুখ চলে, কোর্টের বাইরে হাত চলে। একদম এমন মার মারবো না যে নিজের চেহারাই নিজে ভুলে যাবে। তখন কাব্যা বলে, গীতা। তখনই গীতা বলে, হ্যাঁ, দুটো গুন্ডাকে ভাড়া করেছিলে না, তাদের স্টেটমেন্ট আমার কাছে আছে, আমার কাছে আছে তাদের স্টেটমেন্ট। তখন তো কাব্যা এই কথা শুনে ভয় পেয়ে যায়
তখন গীতা বলে, ওরা তো শেষ হয়ে গেছে, ওরা একজন একজন করে মারা গেছে, ওদেরকে শাস্তি দেওয়া হয়েছে, ওরা ওদের পানিশমেন্ট পেয়েছে, বুঝতে পেরেছো? আর তোমাকেও না কোর্টের ভিতরে আমি টেনে হেসড়ে নিয়ে যাব, তারপরেই তোমাকেও আমি সাহেস্তা করব। তোমার নামে কেস করা হয়ে গেছে, এবার দেখো এই বাঘিনীর থাবা থেকে তোমাকে কে বাঁচাতে পারে। তখন তো কাবিয়া এই কথা শুনে প্রচন্ড ভয় পেয়ে যায় আর বলে, গীতা তুমি আমাকে আমাকে দোষারোপ করছো? তখন গীতা বলে, হ্যাঁ তোমাকে দোষারোপ করছি, কারণ তুমিই হলে আসল কালপিট, তোমার জন্য এই সব কিছু ঘটেছে, তোমার জন্য। এবার দেখো যা কথা হওয়ার কোর্টে হবে, আর তোমার বাবা কিরণ কান্তি ব্যানার্জি আর তোমার ভাই কৃপান ব্যানার্জি তাদেরকেও বলে দিও, কাউকে আমি ছাড়বো না। এবার গীতা চলে এসেছে কোর্টে, গীতা ইজ ব্যাক, বুঝতে পেরেছো? তখন এই কথা বলে গীতা সেখান থেকে চলে যায়। তখনই কাপিয়া কাঁদতে থাকে আর বলে, না এটা হতে পারে না। তারপরে কাবিয়া কৃপানকে ফোন করে আর ফোন করে বলে, কৃপান স্বস্তিক বেঁচে আছে। তখন তো কৃপান এই কথা শুনে চমকে যায়, বলে, কি বলছিস তুই দিদি? তখন কাবিয়া বলে, হ্যাঁ আমি নিজে চোখে দেখলাম যে স্বস্তিক বেঁচে আছে, দুটো গুলি খেয়ে কি করে বেঁচে আছে সেটাই তো বুঝতে পারলাম না। আর গীতাও চলে এসেছে, কোর্টে চলে এসেছে, আমার নামে এফআইআর করেছে, আমার সঙ্গে তোকে বাবা কেউ জড়াবে, তাই ওকে শেষ করে দিতে হবে, শেষ করে দিতে হবে। তখন কৃপান বলে, তুই কি বলছিস দিদি? আমি তো কিছু বুঝতে পারছি না। গীতা গীতা ফিরে এসেছে, স্বস্তিক ফিরে এসেছে কি করে? তুই রাখ ফোনটা। এই বলে ফোন রাখলেই তখনই সেখানে পদ্ম চলে আসে, সে বলে, কি দেখে নেবে? কিচ্ছু করতে পারবে না, স্বস্তিক দাদাবাবু ফিরে এসেছে, আমি শুনেছি সে বেঁচে আছে। আর উকিল দিদিমণিও না কোর্টে আবারও আবারও কোর্টে চলে এসেছে। এবার কি করবে তোমরা? কিচ্ছু করতে পারবে না। তখন কৃপান বলে, পদ্ম, এই বলে পদ্মকে মারতে গেলেই পদ্ম কৃপানের হাতটা ধরে ফেলে আর বলে, না একদম ভুল করবে না, আমাকে মারার ভুলটা করবে না। আর এখন যদি তোমাকে আমি শাসন না করি না, তোমাকে যদি আমি সাহায্য না করি, তাহলে কিন্তু খুব বড় ভুল হয়ে যাবে আজকের জন্য, খুব বড় ভুল। এই বলে কৃপানকে ঠাসিয়ে একটা চড় দেয় পদ্ম। তখন তো কৃপান পুরো অবাক হয়ে যায়, তখন বলে, পদ্ম। তখন পদ্ম বলে, হ্যাঁ আমি তো যাচ্ছি, ব্যাগটা নিয়ে যাচ্ছি, এবার দেখি তোমাদেরকে কে বাঁচায়। মিস্টার স্বামী, তোমার দিদিকে কে বাঁচায়? তোমাদেরকে কোর্টে টানতে টানতে নিয়ে যাবে ওই উকিল দিদিমণি, তোমাদেরকে শাস্তি দেবে। আমিও চাই তোমরা না শাস্তি পাও, শাস্তি পাও তোমরা। তখন এই কথা বলেই সেখান থেকে পদ্ম চলে যায়। তখন কৃপান বলে, শেষ করে দেবো, গীতাকে আমি শেষ করে দেবো। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।